আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ 100% কমন উপযোগী মাত্র 5টা ম্যাথ করব। বন্ধুরা, আজকে আমাদের বল চাপ ও শক্তি অধ্যায়ের এটি দ্বিতীয় পর্ব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মের দ্বিতীয় পর্ব। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের ষান্মাসিক মূল্যায়নে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম 5টা অঙ্ক নিয়ে ভিডিও করতেছি। এবং এই 5টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখো, আজ আমরা এই 5টা অঙ্ককে একদম সুন্দরভাবে আলোচনা করবার চেষ্টা করব। প্রথম অঙ্কটা হচ্ছে, দেখো 4 কেজি ভরের কোনো বস্তুর উপর 8 নিউটন, অর্থাৎ 4 কেজি ভরের কোনো বস্তুর উপর 8 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়াশীল হলে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তো ভরবেগের পরিবর্তন নিয়ে আমাদের পর্ব 1-এও আমরা আসলে আলোচনা করেছিলাম। আজকে আমাদের পুনরায় এমন একটি অঙ্ক চলে আসছে, আমরা অবশ্যই এটিও একটু সমাধান করবার চেষ্টা করি। তো দেখো, প্রথমত আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে যে কোনো আমরা অঙ্ক যখন করব, সেই অঙ্কের অল্প অল্প করে পড়ব এবং ডাটাগুলো লিখব। যদি ডাটাগুলো লিখতে পারি তাহলে আমাদের অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, আমরা ডাটা লিখবার শুরু করে দেই। তো বন্ধুরা, আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে, বলছে 4 কেজি ভরের কোনো বস্তুর উপর, তার মানে আমরা বুঝতেই পারতেছি বস্তুর ভর হলো 4 কেজি। এটি আমাদের আসলে 1 নম্বর অঙ্ক। তো আমরা শুরু করে দিলাম 1 নম্বর অঙ্ক। তো প্রথম আগে কি করব, আমরা ডাটাগুলো লিখব। তো ডাটাগুলো লিখতে পারলি, তোমরা জানো যে ডাটা লিখতে পারলি এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। তো আমরা একটু সাইডে আমরা ডাটাগুলো লিখতেছি, বা এখানে তোমরা এখানে লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো দেয়া আছে, এটা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে বস্তুর ভর দেয়া আছে, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম হচ্ছে কত বন্ধুরা? 4 কেজি। এম হচ্ছে 4 কেজি। এরপরে দেখো আবারও প্রশ্নে কি বলছে, যে ভরের কোনো বস্তুর উপর 8 নিউটন বল, 8 নিউটন বল 2 সেকেন্ড, তার মানে 8 নিউটন মানে কি? এফ এর মান, তার মানে বলের মান হচ্ছে কত? বলের মান হচ্ছে 8 নিউটন। এরপরে সময়, দেখো সময়ের মান হচ্ছে কত? 2 সেকেন্ড। তার মানে সময়ের মান অর্থাৎ কি টির মান ইকুয়াল কত? 2 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে বলছে ভরবেগের পরিবর্তন। তো বন্ধুরা, আমরা জানি যে ভরবেগের পরিবর্তন মানে কি? এমভি মাইনাস এমইউ। আমরা যেহেতু জানি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ, তাহলে আমরা একটু লিখি। তাহলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ এমভি মাইনাস কি এমইউ ইকুয়াল, আমরা কি জানি যে এমভি মাইনাস এমইউ ইকুয়াল সমান সমান আমরা জানি হচ্ছে কি, যে এই যে এমভি অর্থাৎ ভরবেগের পরিবর্তন, এই সূত্রটাকে আমরা গত দিনও সমাধান করেছিলাম। সেখানে আমরা কি লিখেছিলাম, যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এমভি মাইনাস এমইউ ইকুয়াল কি এফটি, ইকুয়াল কি বন্ধুরা? এফটি। এখানে দেখো তো, আমরা এফটা হচ্ছে বল এবং টিটা হচ্ছে কি সময়। তার মানে আমরা কি করতেছি, যে ভরবেগের পরিবর্তনটাকে আমরা এফটি দিয়ে প্রকাশ করতেছি। ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ, এটা তোমরা জানো। আর এই জিনিসটাকে আসলে আমরা লিখতে পারি এফটি, তার মানে এফ এর মান বসা দিলেই হবে, টির মান বসা দিলেই হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এফ এর মান কত বন্ধুরা? 8 নিউটন। এর সঙ্গে টির মান কত দেয়া আছে? দেখো টির মান হচ্ছে 2, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 16। তাহলে 16 কি হবে? ভরবেগের পরিবর্তন। আমরা জানি যে ভরবেগের পরিবর্তন মানে সেটা এক প্রকার ভরবেগ। তার মানে আমরা পাবো কি, যে কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে কি ভাইয়া, জানো যে তোমরা এই যে এমভি মাইনাস এমইউ এর পরিবর্তে তোমরা চাইলে একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে ডেল্টা পি। এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে ত্রিভুজের মতো চিহ্নটাকে আপনি ডেল্টা বললেন, ঠিক আছে, কিন্তু ডেল্টা পি দিয়ে আমি এমভি মাইনাস এমইউ কে কিভাবে প্রকাশ করব? মনে রাখবা, এমভি মাইনাস এমইউ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ যখন কোনো কিছু পরিবর্তন বোঝায়, যখন কোনো কিছু বোঝায়, সেই পরিবর্তনটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করতে পারি। ডেল্টা ত্রিভুজের মতো দেখতে যেটা, তাহলে ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে, আর ডেল্টা দ্বারা বোঝায় কি পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়াল আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারি, যে ডেল্টা পি ইকুয়াল হচ্ছে কি এফটি। তুমি চাইলে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি 1 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখো বন্ধুরা, আমরা দ্বিতীয় অঙ্কতে সমাধান করবার চেষ্টা করি। আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে কি, দেখো
আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করো 36 কি কেজি, তার মানে বুঝতেই পারতেছো এটা কিসের একক? ভরের একক। তাহলে অবশ্যই এটা কি মান দেয়া আছে? ভরের মান। তাহলে আমরা ভর লিখলাম, আমাদের ডাটা আগে লিখতে হবে। তাহলে এম এর মান দেওয়া আছে হচ্ছে কত? 36 কেজি। আচ্ছা, এরপরে আবারও একটু আমরা পড়ি যে ভরের উপর কত বল প্রযুক্ত হলে, এবার দেখো প্রশ্ন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি কত বল প্রযুক্ত হলে, তার মানে আমাকে বলের মানটাই বের করতে হবে কি 1 মিনিট। এটা কিসের মান? সময়ের মান। তার মানে টি ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট মানে কি বন্ধুরা? 60 সেকেন্ড না? তোমরা মনে রাখবা আমরা সবসময় এমকেএস পদ্ধতিতে এই অঙ্কগুলো সমাধান করব, এমকেএস, যেটা আমি গত পর্বে বলেছিলাম। তাহলে 60 সেকেন্ড এর সঙ্গে দেখো 60 সেকেন্ড এরপরে দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার বেগ বৃদ্ধি পাবে। তার মানে বেগ বৃদ্ধির মান হচ্ছে কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেগের বৃদ্ধি অর্থাৎ আমরা যে বেগের বৃদ্ধি পরে পাবো সেটাও এক প্রকার কি বেগ। আমরা বেগের মানটাকে ধরে নিলাম হচ্ছে কত? 15, মানে বেগটাকে ধরে নিচ্ছি হচ্ছে ভি দিয়ে। তাহলে 15 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বন্ধুরা, কিলোমিটার পার আওয়ার থাকলে আমরা কি করি? মিটার পার সেকেন্ডে রূপান্তর করি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের মিটার পার সেকেন্ড কত হবে? তাহলে মিটার পার সেকেন্ডে যদি আমি এটাকে রূপান্তর করতে চাই তাহলে তোমরা জানো যে 15 গুণন 1000, 15 গুণন 1000 ভাগ কি করবো আমরা? 3600। তাহলেই কিন্তু আমাদের এখান থেকে মিটার পার সেকেন্ড হবে, কারণ 15 কিলোমিটার, এই জন্য কিলোমিটারকে আগে করে নিলাম মিটারে, তারপরে পার আওয়ার, কারণ এখানে আওয়ারটা নিচের জিনিস, এই জন্য আমি একবারে 3600 দিয়ে ভাগ করলাম। কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই জন্য 60 গুণন 60 অর্থাৎ 3600 সেকেন্ড একবারে। তো বন্ধুরা, আমরা যদি এইটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে যে 15 ইন্টু 1000 ভাগ কত? 3600। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে পাচ্ছি হলো 4.167। আচ্ছা, 4.17ও লিখতে পারি সরাসরি, অথবা 167ও লিখতে পারি। আচ্ছা, তাহলে এইটা পেলাম আমরা কিসের মান? ভির মান। এবার আমাদের অঙ্কটা আমরা সমাধান করবার চেষ্টা করি। দেখো আমাদের অঙ্কে প্রথমত দেখো তো এখানে আমাদের একটা জিনিস আগে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কি কি দেয়া আছে আর আমাকে কি বের করতে বলছে। 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে এত বেগ বৃদ্ধি পাবে। তার মানে কি, প্রথমত বলছে যে 36 কেজি ভরের উপর একটা বস্তু, এই বস্তুর উপরে বল প্রয়োগ করব 1 মিনিট যাবত। তাহলে এটুকু তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে ওই বস্তুটা আদি অবস্থায় স্থির ছিল, আর আদি অবস্থায় স্থির থাকার কারণে এই বস্তুটার ক্ষেত্রে আমরা আদি বেগের মান অর্থাৎ ইউ এর মান কি ধরে নিব? 0। তাহলে ইউ এর মান ধরে নিলাম কি 0 মিটার পার সেকেন্ড। এখন কিন্তু আমরা অঙ্কটা আমাদের মতো করে সমাধান করতে পারবো। এখন দেখো, আমরা যদি এটাকে আমরা জানি যে এ ইকুয়াল কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তোমরা কিন্তু এটা জানো যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন কথা হলো ভাইয়া ইউ তো দেয়া ছিল না, আপনি ইউ কেন ধরলেন? আমি বলতেছি কেন ধরলাম, কারণ আমি যদি ইউটা না জানি তাহলে কিন্তু দেখো আমার কোনো সূত্রেই আমি ব্যবহার করতে পারি না এবং বল বের করতে পারি না। কারণ আমাদের বল সমান সমান সূত্র জানি হচ্ছে এফ ইকুয়াল এম এ, আমার এ লাগবে। এ কি দেয়া আছে এখানে? না, দেওয়া নাই। তাহলে এর মানটাকে বের করে নেওয়া লাগবে। আবার এ সমান সমান সূত্র জানি কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তার মানে আমাদের ভি পেলাম কিন্তু ইউ এর মান তো দেওয়া নাই, তাহলে আমাদের ইউ এর মানটাকে বের করে নিতে হবে। ইউ যেহেতু প্রশ্নে দেওয়া নাই কিন্তু ক্লু দেয়া আছে যে সেটা কি, এই যে 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ, তার মানে কি বস্তুটা স্থির ছিল, তার উপরে 1 মিনিট যাবত বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করে 15 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বৃদ্ধি করেছে। তাহলে তোমরা এইটুকু বুঝে গেছো। এবার আমরা এর মানটা নির্ণয় করব। তাহলে ভির মান কত? 4.167 মাইনাস 0 ভাগ কত? টির মান হচ্ছে 60। তাহলে এটা যদি আমরা বের করে ফেলি আমাদের মানটা কিন্তু চলে আসবে। অর্থাৎ আমরা এটাকে সমাধান করি যে এটা ভাগ কত? 60। তাহলে দেখো আমাদের চলে আসতেছে হচ্ছে 0.06
0.069 0.069। আচ্ছা এটো তাহলে এটা কি আবার এরপরও কিছু সংখ্যা আসতেছে, এটা তোমরা আসলে ক্যালকুলেশনটা করবে। আমরা আসন্ন মান নিচ্ছি, যেহেতু আসন্ন মান নিলে এটাই হয়ে যাবে। এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম? কারণ এটা হচ্ছে এটা হচ্ছে কি ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখন আবার লিখবো যে আবার আমরা জানি, এগুলো তোমরা আসলে লিখবা যে আবার আমরা জানি, লিখে আমরা কি জানি এফ ইকুয়াল কি জানি এম এ। এবার দেখো তো এম এর মান আমাদের দেয়া আছে, এম এর মান হচ্ছে কত 36 ইন্টু এর মান কত বের করলাম 0.069। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যায়। এটার সঙ্গে গুণ করব কত 36। তাহলে দেখো বন্ধুরা আমাদের মানটা চলে আসছে হচ্ছে 2.5। তাহলে এফটা কি বলের একক কি নিউটন। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের দেখো দুইটা অঙ্ক ইতিমধ্যে সমাধান হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে একটু খেয়াল করো। আমরা 3 নম্বর অঙ্কটাতে পাচ্ছি যদি পৃথিবীকে সংকুচিত করে, যদি বলছে কথাটা কিন্তু এটা বুঝতে হবে, কারণ পৃথিবীকে আমরা সংকুচিত করতে পারি না, এই জন্যই বলছে যে যদি ধরে নিচ্ছি ব্যাপারটাকে আমরা, যে যদি পৃথিবীকে সংকুচিত করে বর্তমান ব্যাসকে কমিয়ে এর অর্ধেক দেওয়া যায়। পৃথিবীর বর্তমান একটা ব্যাস আছে না, আমরা জানি ব্যাস মানে কি, ব্যাস হচ্ছে কি, ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি বন্ধুরা ডি দ্বারা। আর ব্যাস হচ্ছে কি তোমার একটা বৃত্তের পরিধি থেকে মানে কেন্দ্রগামী বৃহত্তম জ্যাকে বলা হয় কি ব্যাস, এটা তোমরা জানো। আচ্ছা ব্যাসকে কমিয়ে এর অর্ধেক দেওয়া যায়, তবে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমাকে জি এর মানটা বের করতে বলছে। জি এর মানটা কিভাবে বের করব? এই অঙ্কটি দেখো আমরা একটু যদি আমাদের মতো করে সমাধান করবার চেষ্টা করি তাহলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা এই অঙ্কটিকে প্রথমত বলছে যে আমাদের অঙ্কটি আবার একটু পড়তে হবে। দেখো এখানে বলছে যে যদি পৃথিবীতে সংকুচিত করে বর্তমান ব্যাসকে কমিয়ে অর্ধেক দেওয়া যায় তাহলে আমাদের কাজে লাগবে কি? আমাদের কাজে লাগবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ সমান সমান কি জানি? তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। আমাদের অভিকর্ষ ত্বরণ সমান সমান আমরা কি জানি বন্ধুরা? জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর স্কোয়ার। এটা আমরা জানি কিনা এটা লিখবা, অভিকর্ষ ত্বরণ জি, কারণ এখানে জিটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ জি সমান সমান আমরা জানি যে জি এম ভাগ কে আর স্কোয়ার। যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আগে এই অধ্যায়ের ওই ক্লাসটা দেখে আসবে। এই অধ্যায়ের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে এই সূত্রটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তাহলে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান আমরা লিখতে পারি জি এম ভাগ আর স্কোয়ার। এরপরে দেখো আমাদের যেহেতু বলছে যে ব্যাস অর্ধেক করা হলে নতুন আরেকটা অভিকর্ষ ত্বরণ দাঁড়াবে, তাহলে আমরা লিখতে পারি কি পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ, বা পরিবর্তিত আমরা আসলে লিখতে পারি হচ্ছে আচ্ছা পরিবর্তিত ত্বরণ লিখি। পরিবর্তিত ত্বরণ মানে কি? পরিবর্তিত অভিকর্ষ ত্বরণের মান, এটাকে আমরা ধরে নিলাম জি প্রাইম। যেহেতু একটাকে জি দ্বারা প্রকাশ করছি আর একটাকে আমি জি প্রাইম ধরলাম, তাহলে জি প্রাইম সমান সমান কি লিখতে পারি? যেহেতু উপরে ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, তারপরে এমটা হচ্ছে পৃথিবীর ভরের কোনো পরিবর্তন হয় না, ভাগ আরটা হলো ব্যাসার্ধ। এবার কি বলছে? ব্যাসার্ধের মানটা অর্ধেক হয়ে যাবে। আচ্ছা আমরা আপাতত ধরে নিচ্ছি এটাকে আর প্রাইম তার উপরে স্কোয়ার। এবার কিন্তু জি এম ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? কারণ এই দুটোই কিন্তু ধ্রুবক। আরটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা আসলে ধ্রুবক জিনিস, কিন্তু আমাদের যেহেতু অঙ্কে বলে দিচ্ছে যদি ধরে নিচ্ছি আমরা অর্ধেক করব ব্যাসার্ধটা, এই জন্য আমরা এবার পরিবর্তিত ব্যাসার্ধটাকে আর প্রাইম ধরলাম। আচ্ছা বন্ধুরা, সহজভাবে যদি আমরা করতে চাই, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এখানে আমরা কি করব? যে সমীকরণ 2 ভাগ সমীকরণ 1, অর্থাৎ সমীকরণ 2 ভাগ করব সমীকরণ 1। এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মানটা কেমন দাঁড়াবে একটু খেয়াল করো। তাহলে আমরা পাচ্ছি কি জি প্রাইম ভাগ কি জি ইকুয়াল আমরা কি লিখতে পারি? জি প্রাইমের পরিবর্তে তাহলে জি প্রাইমের মানটা বসিয়ে দাও, যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর প্রাইম
স্কোয়ার ভাগ কি বন্ধুরা, এই যে এর মানটা হচ্ছে কি জি এম ভাগ কি আর স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ভাগ আকারে আসে, এটাকে তুমি গুণ আকারে লিখতে চাই, তাহলে তোমরা জানো যে এটা কি হবে, উল্টে যাবে। তার মানে এখানে আমরা লিখতে পারি কি যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ কি আর প্রাইম স্কোয়ার ইন্টু এই আরটা এবার কি উপরে চলে যাবে না, তার মানে আর স্কোয়ার ভাগ কি হবে তখন যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। এখন দেখো তো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম কেটে গেল, থাকতেছে উপরে আর স্কোয়ার, নিচে থাকতেছে কি আর প্রাইম স্কোয়ার। তাহলে এখন যদি আমরা লিখি, এখন আমরা এটাকে লিখতেছি, দেখো যে উপরে থাকতেছে আমাদের হচ্ছে আর স্কোয়ার ভাগ নিচে থাকতেছে কি আমার আর প্রাইম স্কোয়ার। এর পরের লাইনটাতে আমরা কি করতে পারি একটু খেয়াল করো তো। আর মানে আমরা কি জানি ব্যাসার্ধ, তাই না, বা পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধ উপরে এটাকে আমি আর স্কোয়ারই রাখতেছি, কিন্তু নিচের এই যে পরিবর্তিত অবস্থান না, পরিবর্তিত অবস্থানটার বেলায় কি বলছে প্রশ্নে, দেখো তো প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে। প্রশ্নে কি বলছে যে ব্যাসকে কমিয়ে এর অর্ধেক করা হলো। তার মানে ব্যাসকে যদি কমিয়ে অর্ধেক করা হয়, আমরা জানি ব্যাসকে অর্ধেক করলে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। তোমরা আসলে চাইলে কি করতে পারো জানো, এই যে সূত্রের এই জায়গাতে আর এর পরিবর্তে ডি ব্যবহার করতে পারো। কারণ হচ্ছে ডি হচ্ছে কি পৃথিবীর ব্যাস, ডি হচ্ছে কি পৃথিবীর ব্যাস, এই জন্য ডি ব্যবহার করা যায়, বা ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা যায়। তো বন্ধুরা সমস্যা নাই, তোমরা যদি আর ব্যবহার করো তারপরও অঙ্কটা সমাধান হবে। তাহলে এবার দেখো তো আর এর পরিবর্তে আমি লিখতে পারি কি আর ভাগ 2 না, তার উপরে স্কোয়ার আর প্রাইম, শুধুমাত্র আর প্রাইমের পরিবর্তে আমি লিখতে পারি কি আর ভাগ 2। কেন কেন, কারণ হচ্ছে এখানে আর প্রাইমটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, মানে কি এই যে এই আর এর কি অর্ধেক। তাহলে ওই আর কে 2 দ্বারা ভাগ করলে কি পেয়ে যাব, আর এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এটা। এবার দেখো তো আমরা এটাকে ইকুয়াল করে আমরা উপরে আর স্কোয়ারকে ঠিক রাখলাম ভাগ নিচে এই দুটার উপরে স্কোয়ার থাকবে না, তার মানে আসতেছে কি দেখো, তাহলে উপরে আর স্কোয়ার দাঁড়াচ্ছে, নিচে কি দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। এবার যদি আমরা এই জিনিসটাকে বজ্রগুণন করি, সরি আমাদের হচ্ছে গুণ করে দেই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো আর স্কোয়ার এর নিচে কিছু নাই, মানে আমরা ধরে নিচ্ছি 1 ইন্টু এই 4টা তখন উপরে চলে যাবে না, 4 ভাগ কি হবে আর স্কোয়ার, তাই না। দেখো এবার আমরা কিন্তু আর স্কোয়ার ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা মান কত পাচ্ছি বন্ধুরা 4। এটাই হচ্ছে আমাদের কিসের মান, দেখো তো জি প্রাইম ভাগ জি এর মান না, জি প্রাইম ভাগ জি এটা হচ্ছে কত গুণ। যেহেতু আমাকে প্রশ্নে আমাদের গুণ আকারে বের করব যে অভিকর্ষ ত্বরণ কত হবে, তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ হবে কত 4 গুণ। তাহলে 4 গুণ, বুঝতে পারছো, এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে দেখো বন্ধুরা আমরা এর পরবর্তী অঙ্কটা সমাধান করবার চেষ্টা করি। এর পরবর্তী অঙ্কে আমাদের বলছে 4 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলতেছে দেখি। 5 কেজি ভরের একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে, তার মানে দৈর্ঘ্য দেয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেয়া আছে 20 সেন্টিমিটার, আর উচ্চতা দেয়া আছে 10 সেন্টিমিটার। বস্তুটি একটি মেঝের উপর রাখলে সকল ক্ষেত্রে চাপের মান একই হবে কি, আমাকে কিসের মান বের করতে বলছে, চাপের মান। তার মানে সব জায়গাতে চাপ সমান হবে কিনা এটা আমাদের বের করতে বলছে। তো প্রথমত দেখো বস্তুর ভর দেয়া আছে কত 5 কেজি। তাহলে আমরা আগে লিখে ফেলি, আমরা ডাটাগুলো লিখে ফেলি। ডাটা লিখলেই কিন্তু অঙ্ক তোমরা এগুলো সহজেই পারবে। আমাদের ডাটার মান হচ্ছে এম এর মান হচ্ছে কত 5 কেজি। এরপরে দেখো বলছে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, তাই না। আমাদের দৈর্ঘ্যের মানটা আমরা দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিতে পারি, দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি হলো এল, বা যেহেতু 3টা পাবো আমরা, তাহলে দৈর্ঘ্যটাকে আমরা এল ধরতেছি, এল ধরলাম, দৈর্ঘ্যটাকে আমরা এল ধরে নিলাম। তাহলে এল ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো তো 25 সেন্টিমিটার, এল এর মান দেয়া আছে আমাদের 25 সেন্টিমিটার। আচ্ছা এরপরে দেখো প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার। আচ্ছা প্রস্থটাকে আমরা কি ধরে নিতে পারি, প্রস্থটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ধরে নিলাম আমরা এল প্রাইম। তাহলে প্রস্থটা হচ্ছে এল প্রাইম কত 20 সেন্টিমিটার,
20 সেন্টিমিটার। এরপরে দেখো আমাদের উচ্চতা দেয়া আছে হচ্ছে কত 10 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা যেহেতু হাইট, তার মানে আমরা এটাকে এইচ দ্বারা প্রকাশ করলাম। এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে ভাইয়া সেন্টিমিটার থাকলে তো আমি কোনো অঙ্ক করতে পারবো না, তাই না? তাহলে আমরা কি করব, এই সেন্টিমিটারটাকে মিটারে পরিবর্তন করে ফেলবো। তাহলে তোমার হচ্ছে 25 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে দাঁড়াবে কত 0.25, তাহলে 0.25 কি মিটার। আবার যদি 20কে করি তাহলে দাঁড়াবে কত 0.2 কি মিটার। এরপরে এটাকে করলে দাঁড়াবে কি 0.1 মিটার। আমরা মিটারে সবগুলো কনভার্ট করে নিলাম। আচ্ছা, এবার আমাদের দেখো তো অঙ্কের ক্ষেত্রে কি বলতেছে, যে মেঝের উপর রাখলে, বস্তুটিকে একটি মেঝের উপর রাখলে সকল ক্ষেত্রে, অর্থাৎ বস্তুটাকে যদি মেঝের উপর রাখা হয় তাহলে তিনটা ক্ষেত্র দাঁড়াবে না আমাদের। একবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, তারপরে আমরা কি করতে পারি, একবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ দাঁড়াবে, একবার দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতাকে নেওয়া যেতে পারে, একবার ধরো প্রস্থের সঙ্গে উচ্চতাকে নেওয়া যেতে পারে, মানে তিনটা ক্ষেত্র দাঁড়াবে আমার। তিনটা ক্ষেত্র, কারণ ওই একই বস্তুকে তিন ভাবে রাখা যেতে পারে। একবার দৈর্ঘ্য বরাবর রাখতে পারি, একবার প্রস্থ বরাবর রাখতে পারি, একবার উচ্চতা বরাবর রাখতে পারি। তো যেটা রাখি না কেন তার সঙ্গে আমাদের দুইটা করে দাঁড়াবে না, আমাদের কিন্তু দুইটা করে জিনিস কাজে লাগবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমি ধরো এই বরাবর রাখি যদি, তাহলে এটাকে যদি আমি ধরে নিলাম দৈর্ঘ্য, তো এই বরাবর থাকলে তার সঙ্গে কি প্রস্থটা একবার থাকবে না? থাকবে। কারণ কি, সেই বস্তুটার একবার প্রস্থ বরাবর থাকবে। আমি উদাহরণ হিসেবে ধরো আমি এই ক্যালকুলেটরটা বুঝিয়ে দিচ্ছি। এই ক্যালকুলেটর, এটাকে যদি আমরা উচ্চতা ধরি, এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, আর এটাকে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে যদি আমরা এই দিক বরাবর রাখি তাহলে দেখো তো আমার কোনটা কোনটা কাজে লাগলো। এক, নিচের এই দৈর্ঘ্যটা কাজে লাগলো, এবং দ্বিতীয় কি এই প্রস্থটা কাজে লাগলো। এরপরে যদি আমি এটাকে এই বরাবর রাখি তাহলে দেখো তো নিচের এটা কি দৈর্ঘ্য কাজে লাগলো, আর এই যে উচ্চতা কতটুকু মোটা সেটা কাজে লাগলো। তার মানে একবার দৈর্ঘ্যের সঙ্গে একবার উচ্চতাকে কাজে লাগলো। এরপরে আমি যদি একবার এই দিক বরাবর রাখি তাহলে দেখো আমার একবার প্রস্থ কাজে লাগলো, এবং তার সঙ্গে আমার উচ্চতাকে কাজে লাগবে, কারণ প্রস্থের সঙ্গে একটা উচ্চতা কাজে লাগবে। তো এভাবেই কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি। তাহলে খেয়াল করো তো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব। তো প্রথমত বন্ধুরা, আমরা এখান থেকে আসলে কি বের করতে পারি, আমাদের ওজন এফ এর মানটাকে বের করে নেই। তাহলে এফ সমান সমান আমরা কি জানি, এম জি, এটা তোমরা জানো। তাহলে এম এর মান হচ্ছে কত 5 ইন্টু জির মান কত 9.8, মুখস্থ আমাদের মানটা। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে ফেলি আমাদের মানটা দাঁড়াবে কত, দেখো আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5 ইন্টু 9.8, তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে কত 49 এত কি নিউটন। এবার দেখো আমাদের ওই যে যেটা বললাম যে আমাদের তিনটা ক্ষেত্র, আমরা তিনটা ক্ষেত্রফল পাবো। তাহলে একবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ নেব। তাহলে আমি লিখব কি, যে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, আমরা লিখতে পারি এভাবে যে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কি বলতে পারি, যেহেতু তল বলছে তাহলে লিখব তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে A1, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তলের ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে A1। তাহলে A1 যেহেতু ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আমাদের যেহেতু বলতেছি তিনটা ক্ষেত্র লাগবে, এই জন্য আমরা এটাকে A1 ধরে নিলাম। তাহলে A1 সমান সমান আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, তাহলে লেখো তো আমরা লিখতে পারি না এল ইন্টু এল ড্যাশ, কারণ এটাকে আমরা ধরছি দৈর্ঘ্য, এটাকে ধরছি প্রস্থ, এটাকে ধরছি উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি এল ইন্টু কি এল প্রাইম। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করে ফেলি 0.25 গুণন কত 0.2, এখান থেকে আমাদের মানটা কত বের হবে। দেখো আমরা একটু ক্যালকুলেশনগুলো করতেছি, এই ক্যালকুলেশনগুলো আসলে তোমরা আরেকবার তোমাদের মতো করে নেবে, কারণ আমি যেহেতু দ্রুত করতেছি আমার ভুল হতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার, এই জন্য তোমরা আরেকবার করে নেবে, তাহলে তোমাদের আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তাহলে এত কি মিটার স্কোয়ার। এবার খেয়াল করো আমাদের এটা একবার নিলাম এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা ধরে দিল কি দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ। আমি যদি এই দিক বরাবর রাখি তাহলে আমাদের দৈর্ঘ্য থাকবে আর কি প্রস্থ থাকলো। এবার দেখো আমি যদি এটা এই বরাবর রাখি তাহলে আমাদের কাজে লাগবে কি, এই যে উচ্চতা কতটুকু মোটা এবং তার সঙ্গে কি এই যে নিচের দৈর্ঘ্যটা, তার সঙ্গে নিচের দৈর্ঘ্যটা, তাহলে এই যে নিচের দৈর্ঘ্য তার সঙ্গে উচ্চতা কাজে লাগবে। তাহলে আমরা লিখি একবার দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা, তাহলে লিখবো কি দৈর্ঘ্য ও উচ্চতা বরাবর, দৈর্ঘ্য ও উচ্চতা বরাবর
তলের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ও উচ্চতা বরাবর তলের ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিলাম a2। তাহলে a2 সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো তো দৈর্ঘ্য ও তল, তার মানে কি দৈর্ঘ্যের সঙ্গে এবার উচ্চতা নেব, দৈর্ঘ্য মানে এল, এল এর সঙ্গে এইচ নেব, তাহলে আমরা লিখতে পারি এল ইন্টু এইচ। তাহলে এল এর মান হচ্ছে 0.25 ইন্টু এইচ এর মান হচ্ছে কত 0.1। আমরা যদি এই দুটাকে গুণ করে ফেলি তাহলে কত দাঁড়ায়, দেখো 0.25 গুণন কত 0.1, তাহলে আমাদের মানটা দাঁড়াবে কত 0.025 এত কি মিটার স্কোয়ার। এরপরে দেখো আমি তোমাদের বলে দিলাম আরেকটা দাঁড়াবে আমাদের হচ্ছে কি প্রস্থের সঙ্গে উচ্চতা, অর্থাৎ আমরা এই যে যদি আমরা এই দিক বরাবর রাখি, অর্থাৎ আমরা এটাকে একবারে খাড়া করে রাখলাম, ব্যাপারটাকে এরকম যে আমি এটাকে যদি আমি খাড়া করে রাখি তাহলে দেখো আমার উচ্চতা থাকবে, এই উচ্চতা থাকবে এবং কি এই প্রস্থটা থাকবে, অর্থাৎ কতটুকু মোটা সেই উচ্চতা থাকবে এবং তার সঙ্গে প্রস্থ থাকবে এই দিক বরাবর রাখলে, তাহলে আমাদের একবার প্রস্থের সঙ্গে উচ্চতা, তাহলে আমরা লিখি যে প্রস্থ ও উচ্চতা বরাবর তলের ক্ষেত্রফল। প্রস্থ ও উচ্চতা বরাবর তলের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম হচ্ছে a3। a3 সমান সমান কি লিখতে পারি, প্রস্থের সঙ্গে উচ্চতা তার মানে এল প্রাইমের সঙ্গে এইচ, তাহলে আমরা লিখবো এল প্রাইম ইন্টু কি এইচ। এল প্রাইমের মান কত বন্ধুরা, দেখো এল প্রাইমের মান হচ্ছে 0.2 ইন্টু এইচ এর মান হচ্ছে 0.1, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে ফেলি আমাদের মানটা দাঁড়াবে হচ্ছে 0.2 গুণন 0.1, তাহলে 0.02 এত কি মিটার স্কোয়ার। আমরা তিনটা ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন দেখো আমাদের জন্য কিন্তু চাপ বের করা সহজ হবে। আমরা চাপ সমান সমান কি জানি, পি সমান সমান আমরা জানি হচ্ছে এফ ডিভাইডেড এ, তাই না? আচ্ছা, এর মানটা আমাদের তিন ক্ষেত্রে তিন রকম, তাহলে আমরা এতখানি আমি বাংলা লিখতেছি না, তোমরা লিখে নিবে। সেটা হচ্ছে কি জানো, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এই ক্ষেত্রফলটা চাপটাকে আমরা ধরে নিলাম P1, তাহলে P1 ইকুয়াল এই যে এই জায়গাতে এর পরিবর্তে A1 বসিয়ে দেব না, তাহলে একবার P1 ইকুয়াল F ডিভাইডেড A1, F এর মান কত ছিল তখন 0.05, তার মানে কি 0.05 ভাগ কি আমাদের তোমার হচ্ছে এর মান, ও সরি আমরা এটা এফ এর মান বসিয়ে দিব। এফ এর মানটা হচ্ছে কত বন্ধুরা, দেখো এফ এর মান হচ্ছে 49, তাহলে এফ এর মান হচ্ছে কত 49 ভাগ এর মান হচ্ছে 0.05, তাহলে এটা আমাদের করে ফেলি 49 ভাগ 0.025, ও সরি 0.5 না, পয়েন্ট হচ্ছে 0.05, তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে কত 980 কি প্যাসকেল, যেহেতু আমরা জানি চাপের একক কি বন্ধুরা প্যাসকেল। আচ্ছা, এখন গেল P1, অনুরূপভাবে আমরা P2 করব। P2 মানে কি, এই যে দ্বিতীয় ক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা, তো দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা বরাবর, তার মানে এবার কি করব F ডিভাইডেড A2। এখন কথা হলো ভাই আপনি এফটাকে কেন সেম রাখতেছেন, কারণ তিনটা ক্ষেত্রে কিন্তু বলের মানের কোনো পরিবর্তন হবে না, বল সেম থাকবে, কারণ বস্তুর ভর তো আর পরিবর্তন হবে না, আর ভর পরিবর্তন না হওয়ার কারণে বলের মানটা কি থাকবে, সেম থাকবে। এবার দেখো তো তাহলে 49 ভাগ A2 এর মান কত ছিল 0.025, আমাদের যদি মানটা করে ফেলি কত দাঁড়ায়, তাহলে হচ্ছে 49 ভাগ 0.025, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 1960 প্যাসকেল, 1960 প্যাসকেল। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে 3 নম্বর ক্ষেত্র কি P3 এর ক্ষেত্রে আমরা কি লিখব F ডিভাইডেড A3, তাহলে F ডিভাইডেড A3, F এর পরিবর্তে কি 49 ভাগ A3 এর মান কত 0.02, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়াবে, তাহলে 49 ভাগ কত 0.02, আচ্ছা 0.02 দিয়ে কমপ্লিট করলে আমাদের মানটা দাঁড়াবে হচ্ছে 2450, 2450 এত কি প্যাসকেল। এই যে দেখো তো আমাদের তিনটা ক্ষেত্রে একবার পেলাম আমরা 980, একবার পেলাম আমরা 980, একবার পেলাম আমরা 1960 প্যাসকেল, একবার পেলাম আমরা 2450 প্যাসকেল, তার মানে তিনটা ক্ষেত্রে চাপের মান কি সমান হয়েছে, হয়নি? তাহলে তোমরা বলবে যে চাপের মান একই হবে না, আমরা লিখি চাপের মান একই হবে না।
চাপের মান কি হবে না, একই হবে না। দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এটুকু বুঝে গেলাম খুব সহজেই। এবার আমরা সমাধান করব কত নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা। এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করব। আমাদের পঞ্চম অঙ্কটাতে কি বলতেছে দেখো, একটি বস্তুর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি 300 সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার, এর উচ্চতা দেওয়া আছে 0.1, এর উচ্চতা দেওয়া আছে 0.1 এবং কি বলছে বস্তুটির ভর, বস্তুটির ভর এখানে একটু ভুল করে ফেলছি মনে হয়, উচ্চতা মনে হয় 0.1, খুব সম্ভবত এটা এম হবে, স্মল এম হবে, এবং ভর হচ্ছে কত 5.5 কেজি। বস্তুটিকে পানিতে নিমজ্জিত করা হলে, এই বস্তুটাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কি বলছে, নিমজ্জিত করা হলে এর ওজন কত হবে, অর্থাৎ পানিতে বস্তুটার ওজন কত হবে সেটা আমাদের থেকে জানতে চেয়েছি। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব একটু খেয়াল করো। আগে বলছে একটি বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এত, তো ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে আমাদের তোমার হচ্ছে দৈর্ঘ্য বা প্রস্থের মানটা বের করে নিতে পারবো, যেহেতু উচ্চতার মানটা আবার দেয়া আছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করে নেব, দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করে নিয়ে আমরা কিন্তু অঙ্কটা সহজে সমাধান করতে পারবো। এবার আমাদের মতো করে আমরা একটু সমাধান করবার চেষ্টা করি। খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আগে প্রথমত করে নেব, সেটা হচ্ছে যে যেহেতু বস্তুটার ক্ষেত্রফল দেয়া আছে এবং বস্তুটির এত কেজি ভর পানিতে নিমজ্জিত করা হলে, তো পানিতে নিমজ্জিত করার আগের আমাদের ওজনটা বের করে নিতে হবে। তো পানিতে নিমজ্জিত করার আগের ওজনটাকে আমরা বলতে পারি কি বাতাসে ওজন, যেহেতু বাতাস থাকবে তখন বায়ু মাধ্যম থাকবে, অর্থাৎ আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে আমরা প্রথম ধাপটা যেটা করব সেটাকে আমরা কি করতে পারি, যে সেটাকে আমরা লিখবো হচ্ছে বাতাসে বস্তুর ওজন, বাতাসে বস্তুর ওজন লিখতে পারি, বাতাসে বস্তুর ওজন। আচ্ছা, বাতাসে বস্তুর ওজন, ওজন সমান সমান কি জানি বন্ধুরা, ডব্লিউ। আমরা এটাকে ধরে নিলাম W1, যেহেতু আমাদের কয়েকটা ধাপে করতে হবে, তাহলে এটাকে ধরে নিলাম W1 ইকুয়াল আমরা কি জানি, W সমান সমান আমরা জানি হচ্ছে mg। m এর মান কত, m এর মান কত দেখি, আমাদের প্রশ্নের মান কত দেয়া আছে, এই যে দেখো 5.5 কেজি, 5.5 কেজি। ও তোমরা আসলে সাইডের ডাটাগুলো লিখে নিবে, আমি ডাটাগুলো লিখলাম না এই ক্ষেত্রে। তাহলে m এর মান হচ্ছে 5.5 কেজি, তার সঙ্গে g এর মান কত আমাদের জানা আছে মুখস্থ 9.8। আমরা এই দুটোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে পাবো কত, 5.5 গুণন 9.8, তাহলে আমাদের মান দাঁড়াবে হচ্ছে 53.9। আচ্ছা 53.9 এত কি নিউটন। এবার দেখো তো আমাদের এটা হচ্ছে এই ওজনটা কি বস্তুটা পানিতে নামানোর আগে বাতাসে, এখন এই যে এম ভরের বস্তু মানে এই যে 5.5 কেজি ভরের বস্তুটাকে যদি আমি পানিতে নামিয়ে দেই তাহলে বস্তুটার দ্বারা কি হবে, তখন আমরা কি লিখতে পারি দেখো তো, ওই বস্তুটা পানির ভিতরে গেলে ওই বস্তু কিছু পরিমাণ পানি অপসারণ করবে। এটা কিন্তু তোমরা এই অধ্যায়ের আমার যে ক্লাসগুলো আছে বেসিক ক্লাসগুলো করলে এই কথাগুলো ভালো বুঝবে। কারণ একটা বস্তুকে যখন পানিতে ডুবানো হয় বা ছেড়ে দেওয়া হয় তখন ওই বস্তু কিছুটা ওজন হারায়, আর হারানো ওজনটা কি হয়, প্লবতার সমান হয়। অর্থাৎ ওই বস্তুটা যে পরিমাণ ওজন হারাবে, এই হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন এই দুইটা পরস্পর সমান হয়। এবং এটাই কি ছিল আর্কিমিডিসের সূত্রে এই কথা বলা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা পানির ওজন, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, আমরা পানির ওজন বলতেছি, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। আচ্ছা অপসারিত পানির ওজন, আচ্ছা এই অপসারিত পানির ওজন মানে কি জানো, যতটুকু পানি অপসারণ করবে ঠিক ততটুকু পরিমাণ ওজন হারায়। কারণ আমরা জানি যে অপসারিত ওজন এবং হারানো ওজন দুইটা পরস্পর সমান হয়। কার সূত্র, আর্কিমিডিসের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি যে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, বা এটাকে আমরা কি বলতে পারি বস্তুর হারানো ওজন, বা আমরা লিখতে পারি যে বস্তুর
হারানো ওজন, অর্থাৎ বস্তু কতটুকু ওজন হারাবে। তাহলে হারানো ওজন, মোট ওজন থেকে হারানো ওজনটা বাদ দিলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এবার হারানো ওজনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে W2। তাহলে W2 সমান সমান এবার আমরা কি করতে পারি, দেখো তো এই ক্ষেত্রে আমাদের তথ্য কি দেওয়া আছে, একটা ভি দেওয়া আছে না, অর্থাৎ আয়তন। তাহলে আয়তনের মানটা আমাদের কিন্তু সরাসরি দেওয়া নাই, এখানে দেখো একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল দেয়া আছে 300 ঘন সেন্টিমিটার, এখান থেকে আমাদের আয়তন বের করে নিতে হবে। আয়তন বের করতে গেলে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? ও এখানে একটা জিনিস ভুল করেছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফলের মান কখনো ঘন সেন্টিমিটার হয় না, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে নিতে পারি যে এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো তো একটা বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে 300 বর্গ সেন্টিমিটার, আমরা বর্গ সেন্টিমিটারকে কি করব, যে কোনো একটা মান বের করে নেব, অর্থাৎ এখান থেকে আমাদের দৈর্ঘ্যের মান বের করে নিতে পারি। তাহলে আয়তনটাকে, আচ্ছা আমরা আয়তনটাকে সরাসরি বের করতে পারবো না, আমরা এখান থেকে এর মান, ক্ষেত্রফলের মান হচ্ছে কত, 300 বর্গ সেন্টিমিটার, 300 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমাদের এর মান, দৈর্ঘ্যের মান কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এখান থেকে দৈর্ঘ্যের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে যেহেতু বর্গ আছে তার মানে আমাদের 2 লাগবে, 2টা মান দরকার। আবার আমরা জানি যে 100 সেন্টিমিটার ইকুয়াল কি 1 মিটার, তাহলে 1 মিটার লাগতেছে পাচ্ছি কখন, 100 সেন্টিমিটারের বেলায়, তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে একবার মিটার হবে, কিন্তু যেহেতু এখানে বর্গ আছে তাহলে আমরা এখানে কি করব, 2 বার করব, অর্থাৎ আমরা এখান থেকে কি করব যে 300 ভাগ 100 ইন্টু 100, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এ এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো তো এখান থেকে এ এর মান আমরা পাচ্ছি কত, 300 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 100 ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের পেয়ে যাচ্ছি 0.03, এত কি বন্ধুরা, এত বর্গমিটার। এবার কিন্তু বর্গমিটার মানে কি মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো তো আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফলের সঙ্গে আমাদের কি দেয়া আছে, উচ্চতা, এই যে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কি আমরা জানি আয়তন, তাহলে আমরা জানি কি ভি, আয়তন সমান সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে এইচ, ভি ইকুয়াল এইচ। তাহলে ভির পরিবর্তে, এর পরিবর্তে আমরা মানটা বসিয়ে দেই 0.03 ইন্টু তার সঙ্গে এইচ এর মানটা কত দেয়া আছে, এই যে দেখো অঙ্কে দেওয়া আছে 0.1, তাহলে আমরা লিখে ফেলি 0.1। এখন যদি আমরা এটাকে সমাধান করি বা ক্যালকুলেশন করি তাহলে এত গুণন অ্যান্সার গুণন 0.1, আমাদের মানটা চলে আসলো হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা 3 ইন্টু 10 ইনভার্স 3, এটা আমাদের কিসের মান, ভি এর মান। এবার খেয়াল করো তো আমরা এই ক্ষেত্রে সূত্র কি জানি, যে হারানো ওজন ভি রো জি না, ভি রো জি, রোটা হচ্ছে কি ঘনত্ব। তাহলে পানির ক্ষেত্রে, যেহেতু এটা পানির মধ্যে বলা হয়েছে, পানির ক্ষেত্রে ঘনত্ব কত, 1000, পানির ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে 1000, তার মানে হচ্ছে কেজি পার ঘনমিটার, 1000 কেজি পার ঘনমিটার। আচ্ছা এরপরে জি এর মানটা তো আমরা জানি, জি এর মান হচ্ছে কত, 9.8। এখন বসিয়ে দেই, তাহলে ভির মান হচ্ছে কত, 3 ইন্টু 10 ইনভার্স 3, তার সঙ্গে রো মানে হচ্ছে 1000 ইন্টু জির মান হচ্ছে কত, 9.8। তাহলে আমরা যদি সম্পূর্ণ এটাকে ক্যালকুলেশন করে ফেলি মানটা কত দাঁড়ায়, দেখি এর সঙ্গে গুণ করবো হচ্ছে 1000 গুণন, আমাদের এর সঙ্গে আরো গুণ করতে হবে 9.8, তাহলে এটার ক্ষেত্রে আমাদের মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 29.4, এত কি, যেহেতু এটাও ওজন তার মানে ওজনের একক কি হবে, নিউটন। এবার খেয়াল করো তো তাহলে আমরা 2টা ওজন পেয়ে গেলাম না, বস্তু যতটুকু ওজন হারাবে, হারানো ওজন, তো মোট ওজন থেকে যদি হারানো ওজনটা বাদ দেই তাহলেই বস্তুর কতটুকু ওজন পানির ভিতরে থাকবে সেটা বের করতে পারবো। তার মানে আমরা লিখতে পারি যে পানিতে বস্তুর ওজন, অতএব পানিতে বস্তুর ওজন
পানিতে বস্তুর ওজন, পানিতে বস্তুর ওজন আমরা কি করব, আমরা একটা W ধরে নিলাম। তাহলে W ইকুয়াল আমরা লিখতে পারি কি, যে আমাদের মোট ওজন থেকে হারানো ওজনটা বিয়োগ করতে হবে। মোট ওজন কি W1 ধরে নিছি, হারানো ওজন কি W2, তাহলে আমরা কি লিখব W1 মাইনাস কি W2। তাহলে W1 থেকে W2টা যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের মোট ওজনটা হচ্ছে কত, 53.9, 53.9 মাইনাস কি এর ওজন হচ্ছে 29.4। আমরা যদি এটাকে বিয়োগ করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে অর্থাৎ 53.9 মাইনাস অ্যান্সার। আমরা বিয়োগ করলে আমাদের মানটা সর্বশেষ চলে আসতেছে হচ্ছে 24.5। তাহলে হচ্ছে 24.5 এত কি বন্ধুরা, আমাদের একক চলে আসবে এত নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বস্তুর কতটুকু ওজন থাকবে, এত নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল তোমাদের সর্বমোট 5টি অঙ্ক। এই 5টি অঙ্ক তোমরা আসলে বুঝেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমার বিশ্বাস তোমরা বুঝে যাবে যদি বেসিক ক্লাসগুলো করা থাকে, আর যদি না করা থাকে অবশ্যই আগে ক্লাসগুলো করে নিবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।